আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলায় আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব, রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া ধূলিসাৎ করে দিতে হবে। বুলডোজার চালা, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া। তার চেয়েও বড় অপরাধ করেছে উনার আমলে উনার শরীর, যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যঙ্গে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সামরিক বাহিনীর লোক। তাদের আত্মত্যাগের জন্যই তো আজকের যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাইলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন, এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে, তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। 10 বছর আওয়ামী লীগ লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? সাত বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন, সেটা পরিষ্কার বলে দেন। আমি তো মনে করি বঙ্গবন্ধু বিএনপির মতো দল, যে বঙ্গবন্ধু দলটা আমি 32 করি। নম্বর বাড়ি সম্পর্কে কিছু বলবেন? বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িও যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। আমি তো তাই বললাম, আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি, শেখ মুজিব খুব খারাপ লোক, 6 দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল। দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হইলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম। আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই? আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত, তার বাড়িটা না হয় ভেঙে ফেলছে। কিন্তু আমার কথা হলো, শুধু কি তার বাড়ি ভাঙছে, গা আগুন দিছে? এই যে আগুন দেওয়ার সংস্কৃতি, আজকে ইউনূস সাহেব যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, এ ডে মে কাম। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে। আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত? এটা কি মুক্তিযুদ্ধের আর্মি?
এইটা বুঝতে হবে, যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত? এরাই আর্মি, এতকি দেশে গিয়ে শান্তি রক্ষা করে, যারা চোখের সামনে দেখতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল, তাইলে আপনারা কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না, 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, সে গুন্ডা হইতে পারে, বদমাশ হইতে পারে, লুটেরা হইতে পারে, এটার একটা দল হইতে পারে, এই দলটাকে আমি ঘৃণা করি। কিন্তু ভালো মানুষেরও কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মেরে ফেল, মুক্তিযুদ্ধ ছাড়বো না, মেরে ফেল, গণতন্ত্র ছাড়বো না, মেরে ফেল। এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না। এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের পেটের কাপড়, শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে, গরিব মানুষের সন্তানের হাতে বই, পাখি সব পরের রাতি পহলো, কারণে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে আরো সাধারণ মানুষের ছেলেদের হাতে থাকবে কায়দা, থাকবে আলিফ দেশে, অথবা থাকবে সিভারা, থাকবে আলহামদুলিল্লাহ, আরো বড়দের সন্তানদের হাতে হয়তো বা এবিসিডিও থাকবে। সবাই মিলে আমরা একটা দেশ গর্ব, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায়। এটা কি দেশ ইউনূস সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি? যে দেশে মানুষ বুবা হয়ে থাকে 21শে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না, যে দেশের মেয়েরা, আপনিও বানাইছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন। এখন দেখলাম আবার সুপ্রিম কোর্টে এটা শুরু হচ্ছে, হিজাব যে পরে সেও আমার মা, সেও আমার বোন। আমার কথাটা শুনেন, হিজাব যে পরে না সেও আমার মা, সেও আমার বোন, যে শাড়ি পরে চলে সেও আমার মা বোন। সমস্ত মেয়েদের যার যার পোশাক পরার অধিকার আছে, অবশ্যই অবশ্যই সবার অধিকার আছে। এটা বাংলাদেশ, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ। আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলায় আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে।